দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা ইউরোপের দেশ স্পেন থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত। অথচ আর্জেন্টিনার প্রায় পুরো জনসংখ্যাই স্প্যানিশ ভাষায় কথা বলে। অদ্ভুত, তাই না? আসলে আজকের যে আর্জেন্টিনা, এই আর্জেন্টিনাকে জন্ম দিয়েছে স্পেন। তাই আর্জেন্টিনার সবকিছুতে রয়েছে স্প্যানিশ প্রভাব। আসুন আমরা জানার চেষ্টা করি যে স্পেন কিভাবে প্রায় ২৫০ বছর আর্জেন্টিনাকে শাসন করেছিল এবং আর্জেন্টিনা বা কিভাবে এই স্প্যানিশ শাসন থেকে স্বাধীনতা পেল। ১৫১৬ সাল, তখন ইউরোপীয়রা সারা দুনিয়া জুড়েই নতুন নতুন দেশ খুঁজে বের করছে। এমনই একজন ইউরোপীয় ছিলেন হুয়ান দিয়াস দে সালিস। এই স্প্যানিশ নাবিক সর্বপ্রথম দক্ষিণ আমেরিকায় আর্জেন্টিনার উপকূলে পৌঁছান। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ারেসের পাশেই আছে রিও দে লা প্লাতা, মোহনা নদী, যেখানে এসে সাগরে মিশে সেই জায়গাটাকে মোহনা বলে। তো এই রিও দে লা প্লাতাতে দুটি বড় নদী সাগরে এসে পড়েছে, পারানা নদী ও উরুগুয়ে নদী। তারা আটলান্টিক মহাসাগরে এসে পড়েছে। আর রিও দে লা প্লাতা, এই নদী দুটির জল পেয়ে পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে প্রশস্ত মোহনায়। তো হুয়ান দিয়াস দে সালিস ১৫১৬ সালে এই মোহনায় এসে পৌঁছান, কিন্তু মাটিতে নেমে বেশি কিছু করতে পারেননি। স্থানীয়রা তাকে মেরে ফেলে। রিও দে লা প্লাতা মানে স্প্যানিশ ভাষায় রূপার নদী। স্থানীয়রা গল্প বলতো এখানে একটা রূপার পাহাড় আছে। সেটা শুনেই স্প্যানিশরা মোহনার নাম রিও দে লা প্লাতা দিয়ে দেয়। মজার ব্যাপার হলো আর্জেন্টিনা নামটাও এসেছে রূপা থেকে। রূপার ল্যাটিন নাম হলো আর্জেন্টাম, সেখান থেকে আর্জেন্টিনা, রূপার দেশ। একবার যখন স্প্যানিশরা আসলো, তারা বারবার আসা শুরু করলো। ১৫৩৬-এর দিকে স্প্যানিশরা এই যে আজকের বুয়েনোস আয়ারেস শহর, আর্জেন্টিনার রাজধানী, এই শহরটা প্রতিষ্ঠা করল। তবে বেশি দিন থাকতে পারেনি। বিভিন্ন সমস্যায় তারা এই সেটেলমেন্ট ফেলে চলে যায়। আরও কিছু বছর পর ১৫৮০ সালে হুয়ান দে গেরে একদম ভালোভাবে বুয়েনোস আয়ারেসে বসতি স্থাপন করলেন। ওই যে রিও দে লা প্লাতা মোহনার পাশেই, এক পাশে নদী, এক পাশে সাগর। ফলে চলাচলের সুবিধা হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে। স্প্যানিশরা বুয়েনোস আয়ারেসে এসেছে বলে ভাববেন না এটাই দক্ষিণ আমেরিকায় তাদের প্রথম আগমন। এরও অনেক আগে তারা উত্তর পশ্চিম দিকটা দখল করেছিল। এই যে আজকের দিনের পেরু আর চিলি, এগুলোও তখন স্পেনের কন্ট্রোলে ছিল। তারা এই অঞ্চলটাকে বলতো ভাইসরয়ালটি অফ পেরু। ভাইসরয়ালটি মানে একটা নির্দিষ্ট এলাকা যা কন্ট্রোল করেন একজন ভাইসরয়। এই ভাইসরয়দের স্প্যানিশ সরকারই নিয়োগ করত। যাই হোক, এই ভাইসরয়ালটি অফ পেরুর রাজধানী ছিল লিমা। লিমা অবশ্য আজও পেরুর রাজধানী। তো স্প্যানিশরা প্রথমে ভাইসরয়ালটি অফ পেরু থেকে বুয়েনোস আয়ারেসকে শাসন করত। দলে দলে স্প্যানিশ এই জায়গাটাতে বসতি বানাতে থাকে। কেউ করত কৃষিকাজ মানে ফার্মিং, কেউ করত পশুপালন মানে র্যাঞ্চ বানিয়ে গরু মহিষ পালত। আর এসব কাজে স্থানীয়দের জোর করে খাটানো হতো। আফ্রিকা থেকেও অনেক দাসকে নিয়ে এসেছিল স্প্যানিশরা। তাদের সাথে কি হয়েছিল সেটা পরে বলবো। আর সেই সাথে ছিল পাদ্রীরা। দলে দলে লোককে খ্রিস্টান বানাতে লাগলো তারা। যাই হোক, আপনারা তো ম্যাপে দেখেছেন পেরুর রাজধানী লিমা বুয়েনোস আয়ারেসের থেকে কতটা দূরে। সুতরাং একটা সময় পরে গিয়ে এরকম দূর থেকে শাসন করা ডিফিকাল্ট হয়ে পড়ল। তখন বানানো হলো নতুন একটা ভাইসরয়ালটি, ভাইসরয়ালটি অফ রিও দে লা প্লাতা। অনেক বিশাল একটা এলাকা। এই যে আজকের আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া, এদের প্রায় পুরোটা মিলেই হয়ে গিয়েছিল ভাইসরয়ালটি অফ রিও দে লা প্লাতা, শুধু দক্ষিণের কিছু অংশ ছাড়া। এই অংশটা পাতাগোনিয়া মরুভূমি। পাতাগোনিয়ায় ছিল আদিবাসীরা, স্প্যানিশরা তাদের ঘাটায়নি। তো এই ভাইসরয়ালটি অফ রিও দে লা প্লাতার রাজধানী ছিল বুয়েনোস আয়ারেস, মোহনার শহর। স্প্যানিশরা এভাবেই আর্জেন্টিনা সহ পুরো এলাকাটা শাসন করতে লাগলো। তবে এর ভিতরেই কিছু সমস্যা সামনে আসছিল, যেমন ধরেন ক্রেওল সমস্যা। স্প্যানিশরা বুয়েনোস আয়ারেসে একদম পাকাপাকিভাবে আসে ১৫৮০-তে। তো এর ভিতরই প্রায় ২০০ বছর পার হয়ে গেছে। ততদিনে দেখা গেছে অনেক স্প্যানিশ ইউরোপের বদলে আমেরিকার মাটিতেই জন্ম নিয়ে ফেলেছে। অনেকের বাবা কিংবা মা স্থানীয়। এদের বলা হতো ক্রেওল, মানে দক্ষিণ আমেরিকার স্প্যানিশ। যেহেতু এরা ইউরোপীয় নয়, তাই এদের ভালো ভালো সরকারি পদগুলো দেয়া হতো না, মানে বৈষম্য আর কি। তো ক্রেওলসরা ওই যে নাক উঁচু অরিজিনাল স্প্যানিশ, তাদের বিরুদ্ধে খেপল। তারপর ধরেন ব্যবসায় বাঁধা। স্পেন সরকারের অর্ডার ছাড়া স্থানীয়রা ইচ্ছামতো পণ্য বেচাকেনা করতে পারত না। বিক্রি করতে হলে স্পেনের কাছেই করতে হতো। ধরেন আপনি বুয়েনোস আয়ারেসের একজন ব্যবসায়ী,
আপনি গম উৎপাদন করেন, তো সেম পরিমাণ গমের জন্য স্পেন সরকার আপনাকে দিবে $10, কিন্তু একই গমের জন্য একজন ব্রিটিশ ব্যবসায়ী আপনাকে দিবে $20। তাহলে আপনি কাকে বিক্রি করবেন? অবশ্যই ব্রিটিশকে। কিন্তু স্পেন সরকারের আইনের কারণে বুয়েনোস আইরেসের ব্যবসায়ীরা এটা করতে পারত না, ফলে ব্যবসায় লস হতো, ফলে তারাও খেপে গেল। তবে এত কিছুর পরও স্পেন আর্জেন্টিনা সহ তার বাকি কলোনিগুলো সুন্দর মতো কন্ট্রোল করে যাচ্ছিল, কেউ সাহস করেনি। কিন্তু অবশেষে আসলো বিপদ। ইউরোপের মাটিতে শুরু হলো তুমুল যুদ্ধ, যার সূচনা করলেন এক বিখ্যাত যুদ্ধনায়ক, নেপোলিয়ন বোনাপার্ট। ইতিহাসে এই যুদ্ধ পরিচিত নেপোলিয়নিক ওয়ার্স নামে। স্পেন এই যুদ্ধে শুরুর দিকে নেপোলিয়নের সাথেই ছিল, আর ব্রিটিশরা ছিল বিরুদ্ধে। ফলে ব্রিটিশরা ভাবল, আমরা এই সুযোগে স্পেনের কলোনিগুলো আক্রমণ করি। বিশেষ করে তারা চাচ্ছিল বুয়েনোস আইরেসকে দখল করতে। এতে তারা পোর্টটা ব্যবহার করে নিজেদের ব্যবসা বাড়াতে পারবে, আবার আটলান্টিকের উপকূলে একটা নেভাল বেস মানে নৌঘাটিও বানানো গেল। 1806 সালে বুয়েনোস আইরেসে প্রথম ব্রিটিশ আক্রমণ হয়। যে স্প্যানিশ গভর্নর তখন শহরের নিরাপত্তায় ছিলেন তিনি পালালেন। মানে দেখেন অবস্থা, স্পেনের মান সম্মান একদম ধুলায়। ব্রিটিশরা মজায় মজায় শহরটা দখল করল। তবে তারা তখনও বুঝেনি কত ধানে কত চাল। স্থানীয়রা ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে এমন চোরা লড়াই শুরু করল যে ব্রিটেন দ্রুতই আত্মসমর্পণে বাধ্য হয়। অপমান, ব্রিটিশ সাম্রাজ্যের অপমান। ব্রিটেন আরও শক্তিশালী হয়ে ফিরল 1807-এ এবং এবার আরও খারাপভাবে মাইর খেল। ঘরের মহিলারা পর্যন্ত যোগ দিল ব্রিটিশদের বিরুদ্ধে। আবার আত্মসমর্পণ। ব্রিটিশরা তো পালালো, তবে বুয়েনোস আইরেসের অধিবাসীরা দুইটা জিনিস বুঝল। এক, স্পেন আমাদের কখনোই বাঁচাতে আসবে না, তারা আমাদের নিয়ে ভাবেও না। দুই, আমরা যখন নিজেরা ব্রিটেনকে হারাতে পেরেছি, স্পেনকেও হারাতে পারবো। এভাবেই স্বাধীনতার সুগন্ধ পেতে লাগলো বুয়েনোস আইরেসের আর্জেন্টাইনরা। স্পেনের কফিনে শেষ পেরেক ঠুকলেন নেপোলিয়ন নিজে। 1808 সালে নেপোলিয়ন স্পেন আক্রমণ ও দখল করেন এবং স্পেনের রাজা সপ্তম ফার্ডিন্যান্ডকে সরিয়ে নিজের ছোট ভাই জোসেফ বোনাপার্টকে ক্ষমতায় বসিয়ে দেন। পরিবারতন্ত্র আর কি। যাই হোক, এই ঘটনা স্পেনের মান সম্মান একদম শেষ করে দিল। বুয়েনোস আইরেসের অধিবাসীরা বুঝল স্পেন এখন দুর্বল। যেহেতু স্পেনেরই রাজা নেই, সেহেতু আমাদের রাজাও আর স্পেনের কেউ হবে না। সুতরাং তারা এবার স্বাধীনতার জন্য মাঠে নেমে পড়ল। 1810 সালের 18 থেকে 25 মে, মোট 7 দিন। এই 7 দিন আর্জেন্টিনার ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই 7 দিনেই সংঘটিত হয় মে বিপ্লব। বুয়েনোস আইরেসের নিরাপত্তায় থাকা সেনাদের একটা অংশ বিপ্লব করে স্প্যানিশ ভাইসরয়কে নামিয়ে ফেলল। ফলে ভাইসরয়ালটি অফ রিও দে লা প্লাতা খতম হলো। স্পেনের নিয়ন্ত্রণও চলে গেল। সেনারা প্রতিষ্ঠা করল প্রিমেরা, মানে প্রথম যান্ত্রা সরকার। এইভাবেই আর্জেন্টিনার স্বাধীনতার সূচনা হলো। আজকে আপনারা যে আর্জেন্টিনার পতাকায় সূর্য দেখেন, বলা হয় এই সূর্যটাই মে বিপ্লবের সকালে আর্জেন্টিনার আকাশে উদিত হয়েছিল। সেই রাঙা সূর্যকে আর্জেন্টাইনরা নিজেদের পতাকায় স্থান দিয়েছে। যাই হোক, এই মে বিপ্লব ছিল আর্জেন্টিনার স্বাধীনতার সূচনা। তবে পুরোপুরি স্বাধীনতা পেতে অপেক্ষা করতে হয়েছিল আরও 4 যুগ। আমি পরবর্তী ভিডিওতে বলবো কিভাবে আর্জেন্টিনা পুরোপুরি স্বাধীন হলো, কিভাবে আজকের বর্ডারটা পেল এবং কিভাবে কালোদের সরিয়ে পুরোপুরি সাদা হয়ে উঠল আর্জেন্টিনা। এবং অবশ্যই বলবো এক বিখ্যাত বীরের কথা, হোসে দে সান মার্টিন, আন্দিজ পর্বতমালা পাড়ি দেয়া মহাবীর।